দর্শক স্বাগত এখন প্রকাশে, সাথে আছি আমি জামান মণ্ডল। গত কয়েকদিন ধরে বিক্ষিপ্তভাবে সংঘর্ষের পর আজ 4টি শিক্ষাঙ্গনে ছাত্রদল ছাত্র শিবিরের ব্যাপক সংঘর্ষ হয়েছে। গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণে যখন ঐক্য সহনশীলতা জরুরি, তখন এই বিরোধ সহিংসতা কী বার্তা দিচ্ছে, এ নিয়ে আজ আমরা আলোচনা করতে চাই। এছাড়া সংবিধান সংশোধন কমিটির প্রথম বৈঠক এবং প্রাসঙ্গিক আরও কিছু বিষয়ে আজ আমরা কথা বলবো। আমাদের সাথে আলোচনার জন্য স্টুডিওতে আছেন সাংবাদিক ও কলামিস্ট মাহবুব কামাল এবং আছেন সাংবাদিক আকবর হোসেন। আপনাদের দুজনকেই স্বাগত, কৃতজ্ঞতা। শুরু করতে চাই আকবর ভাই আপনাকে দিয়ে। যেটা আমি বলছিলাম যে আজকে দিনভরই 4টা জায়গায় শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদল এবং ছাত্র শিবিরের সংঘর্ষ হয়েছে। আমরা কয়েকদিন আগে দেখলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয় সমকামী কর্মকাণ্ডে জড়ানোর অভিযোগে একটা পরিস্থিতি হলো দুই গ্রুপের। তারপরে গতকালকে তো বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে জুলাইয়ের একটা অনুষ্ঠানে দুই গ্রুপের সংঘর্ষ, এবং আজকে একই সাথে 4টা জায়গায়। তো আসলে মানে কোন দিকে যাচ্ছে পরিস্থিতি? ধন্যবাদ আপনাকে। আসলে এখন আমরা যেগুলো দেখছি এগুলো আসলে অবশ্যম্ভাবী ছিল। অবশ্যম্ভাবী ছিল কেন জানেন? এটা বাংলাদেশের একটা পলিটিক্যাল ক্যারেক্টারের কারণে, আমরা রাজনৈতিক চরিত্র যেটা বলি সেটা ইট ডাজেন্ট ম্যাটার যে হুয়েভার ইজ ইন পাওয়ার। হ্যাঁ, আপনার এক্স পার্টি ক্ষমতায় থাকলো নাকি ওয়াই পার্টি ক্ষমতায় থাকলো বা কে বিরোধী, সেটা মিন করে না। কারণ হচ্ছে যে আপনি অধিকাংশ জায়গায় এই সংঘর্ষগুলোর দিকে যদি তাকান, তাহলে একটা বটম লাইন এখানে আছে, সেটা হচ্ছে আধিপত্য বিস্তার। আমরা পত্রপত্রিকায় যেটা লিখে থাকি না, যে কোট অ্যান্ড কোট আধিপত্য বিস্তার। তো এই আধিপত্য বিস্তারটা কেন হয়? আধিপত্য বিস্তারটা হয় হচ্ছে নিশ্চয়ই সেখানে কোনো একটা ইন্টারেস্ট জড়িত থাকে, ইদার পলিটিক্যাল ইন্টারেস্ট অর ইকোনমিক ইন্টারেস্ট অর বিজনেস ইন্টারেস্ট, কিছু একটা সেখানে আছে। তো এইটাকে কেন্দ্র করে এই জিনিসটা তৈরি হয়। এখন যেহেতু বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আছে, জামায়াতে ইসলামী বিরোধী দলে, এখন বিএনপির এখন নিকটতম প্রতিদ্বন্দ্বী এই মুহূর্তে হচ্ছে জামায়াতে ইসলামী, বা জামায়াতে ইসলামেরও নিকটতম প্রতিদ্বন্দ্বী এই মুহূর্তে বিএনপি। সুতরাং তারা মানে ফিল্ড লেভেলে যারা অপারেট করছে, সেখানে ইসলামী ছাত্র শিবির বলেন বা ছাত্রদল বলেন, হ্যাঁ, তারা সবাই চাইবে যে তাদের নিজস্ব একটা মানে প্রভাব সেখানে বজায় রাখতে। আর এটা তো জানেন যে ওই যে একটা ব্যাপার আছে যে এই দুটো দল, যেহেতু বিএনপি 17 বছর রাষ্ট্র ক্ষমতার বাইরে ছিল আর জামাত ইসলামী কখনো রাষ্ট্র ক্ষমতায় ছিল না, বাট 17 বছর ধরে তারা একটা সাফারিংসের মধ্যে ছিল, বিএনপিও ছিল। সো এদের মানে গ্রাসরুটস লেভেলে একটা আর্চ তৈরি হয়ে গেছে যে আমি এখন কত ক্ষমতাবান, এই জিনিসটা তাদেরকে শো করতে হবে। মূলত ওই জায়গাটা থেকেই এই ঘটনাগুলো ঘটেছে। এবং আমি দেখলাম যে আলিয়া মাদ্রাসার যে ঘটনাটা আজকে ঘটেছে, এটা অত্যন্ত দুঃখজনক যে এখানে বহিরাগতরা গিয়ে সেখানে হল দখল করে দিয়ে এসছে, হল দখল করছে। তো এটা তো খুবই আনএক্সেপ্টেবল বিষয়। আমরা ধরেন এই যে বহিরাগতরা গিয়ে হল দখল করে দেওয়ার এই ঘটনা বা বহিরাগতরা গিয়ে একটা ক্যাম্পাসের মধ্যে মারামারি করা, একটা ক্যাম্পাসের মধ্যে বহিরাগতরা গিয়ে মারামারি করা, এই ঘটনাগুলো কিন্তু আমরা রিসেন্ট পাস্টে দেখি নাই। হ্যাঁ, আমরা দেখেছিলাম যে 5ই আগস্টে যখন জুলাই অভ্যুত্থানের মধ্যে যখন চলছিল, তখন ছাত্রলীগ বাইরে থেকে ছেলেপেলেদেরকে এনে ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাসে মেয়েদের উপরে হামলা করা হচ্ছিল। তা আমার আজকে এটা দেখে মনে হচ্ছে যে পরিস্থিতি সে একই রকম, নাথিং হ্যাজ চেঞ্জড। যে আমরা এত পরিবর্তনের কথা বা এত কিছুর কথা বলি, না, কিছুই হয় নাই। সে যেরকম ছিল ওইটাই আছে। হয়তো একটা গ্রুপ গেছে, আরেকটা গ্রুপ সেখানে প্রতিস্থাপিত হয়েছে। পার্থক্যটা এই জায়গায়। আর সেকেন্ড থিং হচ্ছে, দেখুন আপনার এই ঘটনাটা কোন সময় ঘটলো, যখন আগামীকাল বাংলাদেশের মানুষ বা বাংলাদেশের সরকারও বটে, বিভিন্ন সংগঠন বাংলাদেশে 5ই আগস্ট যে আমাদের গণ অভ্যুত্থানে যে 2 বছর পূর্তি এটা করতে যাচ্ছে, ঠিক সেই সময় তার আগে আগে এই ঘটনাগুলো ঘটছে। তার মানে এই যে এখন যারা মানে রাজনৈতিক নেতৃত্ব আছে, তারা দে ডোন্ট ইভেন কেয়ার যে তারা কি করছে। তারা এগুলোকে সিম্পলি কেয়ার করে না। তারা মুখে মুখে বলে যে এটা একটা গণ অভ্যুত্থান, জনগণের শক্তি, হেন তেন অনেক কথা বলছে, কিন্তু তাদের কার্যক্রম দেখলে মনে হয় কি দে ডোন্ট সিম্পলি কেয়ার। এখন আমি এটা নিয়ে এর আগেও কথা বলেছি। ধরুন টপ লেভেলে এখানে সরকার এবং বিরোধী দলের মধ্যে, প্রধানমন্ত্রী বা বিরোধী দলীয় নেতার মধ্যে ওখানে হয়তো কিছুটা আন্ডারস্ট্যান্ডিং আছে, কিন্তু মাঠ পর্যায়ে যে শক্তিগুলো, সেগুলোর মধ্যে যেভাবে বিরোধ, দ্বন্দ্ব, সহিংসতা ছড়িয়ে পড়ছে, এটার একটা স্পিল ওভার ইফেক্ট কিন্তু সেন্ট্রাল পর্যায়েও থাকবে। এবং এই ঘটনাগুলো আমার ধারণা সূত্রপাত, সবে শুরু হয়েছে। এটা কোন পর্যন্ত যাবে, কোথায় যাবে আমরা এখনও জানি না। যদি
সরকার এবং বিরোধী দলের শীর্ষ পর্যায় থেকে এগুলোকে স্ট্রিক্টলি ট্যাকেল করা না হয় এবং এগুলোকে যদি স্ট্রিক্টলি ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন হিসেবে দেখা না হয়, তাহলে এটা আমার ধারণা এগুলোর প্রভাব বহুদূর পর্যন্ত গড়াবে। জি, জনাব মাহবুব কামাল, আকবর ভাই যেটা বলছিলেন যে এই ঘটনাগুলো আসলে সূত্রপাত আরও বহুদূর যাওয়ার একটা শঙ্কা উনি প্রকাশ করছেন, আপনার কাছে কি মনে হয়? আমি ওয়ান ডাউন ওপেনিং হলে ভালো হইতো। যাই হোক, এটা খুবই দুঃখজনক, আনফর্চুনেট যে জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীর প্রাক্কালে, মানে চাঁদ রাতে আর কি, হ্যাঁ, এই মানে ঈদের পর আগের দিন তো বলে চাঁদ রাত, সেদিন এতগুলো বিশ্ববিদ্যালয়ে মানে পরস্পর সংঘর্ষ হলো। এবং সংঘর্ষটা কিন্তু শুধু শিবিরের সাথে ছাত্র দলের না, আপনার এনসিপির সাথেও কিন্তু আপনার ছাত্র দলের একটা ছাত্র শক্তি আছে, হ্যাঁ, সেইটাও তো এখন পর্যন্ত অরাল অবস্থায় আছে, এখন পর্যন্ত ফিজিক্যাল বোধহয় এখন তেমন হয় নাই, হয়েছে টুকটাক হয়েছে, যেমন নাসিরউদ্দিন পাটোয়ারি থেকে শুরু করে এদের উপর আক্রমণ হয়েছে। তো দেখেন জুলাই অভ্যুত্থানে কি ছিল, জুলাই অভ্যুত্থানের যে সাংগঠনিক যে বিষয়গুলো ছিল সেটা হচ্ছে পারস্পরিক একটা আস্থা ছিল, পারস্পরিক একটা সহযোগিতা ছিল। উনি যেটা বললেন যে আধিপত্য বিস্তার, আমি এখানে আরেকটু যোগ করব, আধিপত্য বিস্তারের সঙ্গে যোগ হয়েছে আস্থাহীনতা। ঠিক আছে, দেখেন আস্থাহীনতা, পারস্পরিক আস্থাহীনতা কিন্তু মানুষের অতি পুরনো একটা রোগ। ঠিক আছে, এবং যে কারণে আপনার দরজা আবিষ্কার হয়েছে আস্থাহীনতার কারণে, তারপরে দরজায় যখন কুল হলো না তখন তালা আবিষ্কার হলো, এখন আবার সিসিটিভি। মানে মানুষে আস্থাহীনতা এমন পর্যায়ে গেছে, মানুষকে তালা আবিষ্কার করতে হয়েছে, দরজা আবিষ্কার করতে হয়েছে, তাই না? এবং এগুলি নিশ্চয়ই সভ্যতার কলঙ্ক, এই যে সিসিটিভি বলেন ইত্যাদি। এই যে আস্থাহীনতা না, এইটা বোধহয় আমাদের রাজনৈতিক কর্মীদের ডিএনএর মধ্যে আছে, তা না হলে এত বড় একটা মানে রক্তপাতের অভ্যুত্থান, তারপরে আপনার এই যে পারস্পরিক যে দৃশ্যগুলো আমরা দেখলাম, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিবিকে তার ক্যাম্পাস থেকে বের করে দেওয়া হয়েছে, কালকে রোকেয়া বিশ্ববিদ্যালয়ে একটা ঘটনাকে কেন্দ্র করে আলিয়া মাদ্রাসা, তারপরে আপনার সরওয়ার্দী কলেজ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, তারপরে নানা জায়গায় আপনার ক্ল্যাশ হয়েছে, তাই না? কি কারণে? এইটা কি এরকম যে জুলাই অভ্যুত্থানের মূল স্টেক হোল্ডারকে বা এটা ক্রেডিট নেওয়ার কোনো ব্যাপার যে আমরা জুলাই অভ্যুত্থান করছি, এরকম কিন্তু একটা আছে। আপনার এনসিপির সাথে কিন্তু ছাত্র দলের বা বিএনপির কিন্তু এরকম একটা অলিখিত একটা কি বলে যে ব্যাটল আছে যে কে বেশি জুলাই। এখানে আমি আপনাকে একটু যুক্ত করি, সেটা হচ্ছে যে সংঘর্ষগুলি শুরু কিন্তু হয়েছে জুলাইয়ের, মানে বেশিরভাগ জায়গায় জুলাইয়ের অনুষ্ঠানকে কেন্দ্র করে, বিশেষ করে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে যে ঘটনাটা ঘটেছে, ওইখানে ছাত্র শিবির তাদের প্রোগ্রামে একটা প্রদর্শনী ছিল, সেখানে জুডিশিয়াল ক্লিংয়ে তারা যাদের ছবি টাঙিয়েছিল, ছাত্রদল বলছে যে এটা মানে রাজাকারদের ছবি, এই ছবি নামাইতে হবে, এবং এখানে এই ঘটনাকে কেন্দ্র করে রোকেয়া বিশ্ববিদ্যালয়ে মারামারি। হ্যাঁ, বুঝছি না, এখানে মূল বিষয়টা হলে ক্রেডিট নেওয়া, কে মানে জুলাই অভ্যুত্থানের মূল রোলটা প্লে করছে, এইটাই কিন্তু মূল। তা না হলে তো এরকম হওয়ার কথা না। সবাইকে যেমন বিএনপি ক্রেডিট নিচ্ছে যে আমরা 17 বছর যাবত দিয়ে করতেছি, তারপরে আবার এনসিপির পক্ষে যারা বলতেছে তারা বলতেছে ফাইনাল যে ছক্কা মারছে বা বাউন্ডারি মারছে শেষের ওভারটাই তো মেইন, এরকম কথা উঠতেছে। কিন্তু দেখেন এই যে ক্রেডিট নেওয়ার ব্যাপার না, আমরা একটা আনসিভিলাইজড নেশন কারণে এটা হয়েছে। যেমন ধরেন আমেরিকাতে না, আমেরিকার ফাউন্ডিং ফাদার যারা আছে, কেউ কি বলে যে ওয়াশিংটনের চেয়ে জেফারসন বড়, কিংবা মানে জন অ্যাডামস বড়, কিংবা ধরেন যে বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন বড়, ওয়াশিংটন ছোট, কিংবা জেমস ম্যাডিসন, এই যে ফাউন্ডিং ফাদাররা যা আছে কেউ তো কাউকে আন্ডারমাইন করে না বা বেশি গ্লোরিফাই করে না, যে যেরকম সেরকমই সবাই করে। ইভেন ইন ইন্ডিয়া, ধরেন ইন্ডিয়াতে স্বাধীনতা আন্দোলন হয়েছে না 47-এ, আমরা পাকিস্তানও স্বাধীন হয়েছে, ইন্ডিয়াও স্বাধীন হয়েছে। এখন যার যতটুকু ভূমিকা ঠিক সেইভাবেই কিন্তু সবাই মূল্যায়ন করে। যেমন ধরেন এই যে নেতাজি সুভাষ বসু না, তাই নেহরুর নামে ইউনিভার্সিটি আছে, আবার কলকাতার বিমানবন্দরের নাম নেতাজি সুভাষচন্দ্র বসু, কেউ কাউকে কিন্তু আন্ডারমাইন করতেছে না।
অথচ আপনার নেতাজি সুভাষচন্দ্র বসু তো কংগ্রেসের দুইবার সভাপতি ছিলেন, ওখান থেকে উনি স্প্লিট করে বেরিয়ে আসছেন, তাই না? নেহরুর সাথে তার একটা সমস্যা হয়েছিল, কিন্তু তাই বলে তো তার অবদান কেউ অস্বীকার করতেছে না, তাই না? ওনার নামেও অনেক কিছু আছে, নেহরুর নামে তো আছেই। ফলে ক্রেডিট শেয়ার করার যে বিষয়টা এবং মনোপোলাইজ করা, যে আমরা ছাড়া আর কেউ না, যেটা আমরা 17 বছর দেখছি যে আওয়ামী লীগ মনোপোলাইজ করতে চাইছে মুক্তিযুদ্ধকে, যে আওয়ামী লীগ ছাড়া আর কেউ মুক্তিযুদ্ধ করেনি। হ্যাঁ, অথচ জিয়াউর রহমান একটা একটা বড় ঘোষণা দিছিলেন, তাই না? তো ফলে এই যে টেন্ডেন্সি মনোপোলাইজ করা সব কিছু, আপনার আওয়ামী লীগ যেরকম মুক্তিযুদ্ধকে মনোপোলাইজ করতে চাইছে, যেটা অনেক অনিষ্টের মূল, সেরকম এখন মানে জুলাই অভ্যুত্থানকে এক একটা স্টেক হোল্ডার মনোপোলাইজ করতে যাচ্ছে, সেখান থেকে একটা ক্ল্যাশ আসতেছে। কোন সময় এটা হচ্ছে? যে সময়টা আমাদের ইকোনমি অত্যন্ত ডেলিকেট অবস্থায় আছে, এমন একটা সময়ে দেখেন আমাদের তিনটা বড় ধরনের প্রবলেম আছে, যে আমি মোটা দাগে ধরি না। একটা হচ্ছে রাজনৈতিক সংকট, একটা হচ্ছে অর্থনীতি সংকট, আর একটা হচ্ছে ফরেন পলিসি সংকট, মানে ফরেন পলিসি সংক্রান্ত সংকট। তিনটা আপনি মোটা দাগে ভাগ করেন, তাইলে প্রত্যেকটা সংকটই কিন্তু ডেলিকেট। আপনি বুঝেন কিনা আমি জানি না, প্রত্যেকটাই কিন্তু ডেলিকেট। রাজনৈতিক সংকটও খুব সিভিয়ার, আপনার কি বলে যে একটা কি বললাম যে অর্থনৈতিক, এইটাও খুব অ্যাকিউট, এবং ফরেন পলিসিগত সেইটাও আমরা স্মেল করতেছি যে এটাও একটা বড় ধরনের ডিজাস্টার বয়ে আনতে পারে। সো এরকম একটা ক্রিটিক্যাল সিচুয়েশনে মানে শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ছাত্রদল এবং শিবিরের যে সংঘর্ষ, এইটা মানে বোঝাই যায় যে দেশ নিয়ে তাদের কোনো ভাবনা নাই, দেশ নিয়ে কোনো ভাবনা নাই, কে কতটা সোসাইটিতে বেশি মানে অবস্থান গাড়তে পারবে, যেটা উনি বললেন আধিপত্য বিস্তার, কে কাকে মানে নিচে ফেলে উপরে উঠবে, এই চলছে এখন। অথচ দেশ একটা গভীর সংকটে আছে। আপনি এখন পরিস্থিতিটা কি, আমি একটা আজকে স্ট্যাটাস দিছি যে হোল থিং হচ্ছে আপনার গ্রে এরিয়া, একটা ধূসর জায়গায় দাঁড়িয়ে আছি আমরা। হ্যাঁ, কোনো পরিষ্কার কিছু দেখা যাচ্ছে না, একটা গুমট ভাব, একটা মানে কি বলে যে এক ধরনের টেনশন কাজ করতেছে মানুষের মধ্যে, এক ধরনের আশঙ্কা কাজ করতেছে। সেরকম একটা সময়ে আপনি তো যে 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 বিষয়গুলো নিয়ে সংকট তৈরি হয়েছে, সেই বিষয়গুলিকে আপনি অ্যাড্রেস করবেন, সেগুলিকে আপনি হ্যান্ডেল করবেন। আপনি কিসের কি মানে কে কি ছবি টাঙাইছে, মানে জুলাইতে কে কি করছে, অথবা কোন ইনস্টিটিউশনে কার শক্তি বেশি, এইগুলি এখন সময়। তার মানে বোঝাই যাচ্ছে যে আমরা আসলে উই কনসেন্ট্রেট মোর অন দ্য পলিটিক্স, হ্যাঁ, দেন অন ইকোনমি, দেন অন এভরিথিং আর কি। হ্যাঁ, আমাদের পলিটিক্সে আমরা কে কতটা এগিয়ে থাকবো, সেইটি হচ্ছে প্রাইম কনসিডারেশন। হ্যাঁ, এইটা খুবই দুঃখজনক, এটা কোথায় নিয়ে যাবে আমাদের আমরা জানি না। এবং এই যে সংঘর্ষগুলি হচ্ছে, আমি জানি না যে সরকারের পক্ষ থেকে কোনো নির্দেশনা আছে কি না। আমরা তো দেখতেছি না কোথাও থামছে, তাই না? এখন অবশ্য বোধহয় এই মুহূর্তে বোধহয় নাই, না এখন থেমে গেছে। হ্যাঁ, তো যাই হোক, সারাদিন ভর তো এগুলি হয়েছে, তাই না? তারপরে ধরেন যে এনসিপির সঙ্গে যেগুলি হচ্ছে, এই যে ফিজিক্যাল অ্যাটাক, ইন নো ওয়ে ফিজিক্যাল অ্যাটাক হ্যাজ এ জাস্টিফিকেশন। ফিজিক্যাল অ্যাটাকের কোনো অবস্থাতে জাস্টিফিকেশন নাই, থাকা উচিত না। হ্যাঁ, এমনি মুখে তর্ক হইতে পারে, বিতর্ক হইতে পারে। ফিজিক্যাল অ্যাটাক এবং অশালীন এবং অশ্রাব্য ভাষা, এই দুইটা পরিহার করলে অনেক সমস্যা কিন্তু কমে যায়। কিন্তু আমরা এই দুইটাকে কিন্তু ব্যান করতেছি। আমরা একদিকে ফিজিক্যাল অ্যাটাক করতেছি, আবার মুখের ভাষাটাও হয়ে গেছে আপনার নন পলিটিক্যাল, এবং এগুলো এত আমাদের হোল পলিটিক্স ইনক্লুডিং দি ল্যাঙ্গুয়েজ অফ পলিটিক্স ইজ বিং কন্টামিনেটেড ডে বাই ডে। এবং এই দূষণ প্রক্রিয়া আলটিমেটলি কোথায় নিয়ে যাবে আমাদের, উই নেভার নো। হ্যাঁ, এটা খুবই একটা ডিসঅ্যাপয়েন্টিং সিচুয়েশন। জি, এখানে একটু আকবর হোসেন ভাই আপনার কাছে একটু জানতে চাই। অনেকগুলো বিষয় কামাল ভাই অ্যাড্রেস করলেন। একটা হচ্ছে যে জুলাইকে কুক্ষিগত করার চেষ্টা, আমাদের এই মুহূর্তে যে ক্রাইসিসগুলোতে আমরা আছি, উনি যেগুলো বললেন যে অর্থনৈতিক ক্রাইসিস বা অন্যান্য যে ক্রাইসিসগুলো আছে, সেই ক্রাইসিসগুলোকে ছাত্র সংগঠনগুলো অ্যাড্রেস করছে না। তাহলে আবার যে বিরোধ যেগুলো আছে, ধরেন মুক্তিযুদ্ধ প্রশ্নে, জামাত আমির আজকেও বলেছেন যে স্বাধীনতার 50 বছর পার হলেও মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস রচনা করা হয়নি।
তার মানে শুধু ছাত্র সংগঠনগুলো না, মানে সিনিয়র পলিটিশিয়ান যারা আছে তারাও তো আসলে এই বিতর্কগুলো করছেন বা আছে এই বিষয়গুলো, তাহলে এই জায়গা থেকে আসলে উত্তরণটা কিভাবে হবে? এখানে আমি কয়েকটা শ্রেণী দেখি। একটা শ্রেণী হচ্ছে ইনফর্মড, তারা আবার হেভিলি পলিটিক্যাল, তারা সব কিছুর মধ্যে জুলাই, সব কিছুর মধ্যে মুক্তিযুদ্ধ নিয়ে আসে। আরেকটা অংশ আছে হচ্ছে এদেরকে ফলো করে, তারা ইনফর্ম না, এগুলো নিয়ে তাদের লেখাপড়াও নাই, ওই তার নেতা যেটা বলে সেও সেটা বলে, সেরকম একটা। আরেকটা অংশ আছে হচ্ছে উদাসীন। এখন আমি যে উদাসীনতার কথা যেটা বলছি, আমাদের এই মুহূর্তে আপনি তো হ্যাঁ হিস্ট্রি আপনার প্রয়োজন আছে, আপনার মুক্তিযুদ্ধ প্রয়োজন, জুলাইও আপনি একনলেজ করবেন, সবই দরকার আছে, কিন্তু আমার এই মুহূর্তে ব্যক্তি মানে নাগরিক হিসাবে আমার চাহিদাটা কি? আমি যদি এখন বলি যে আমার বাসায় গ্যাসের চুলা জ্বলছে না, আমি রাস্তায় কোনো বাহন পাই না, কারণ সিএনজি চালিত 3 হুইলার বলুন, উবার বলুন, এগুলো পাওয়া যাচ্ছে না, কারণ ঘন্টার পর ঘন্টা মানুষ গ্যাসের জন্য লাইনে দাঁড়িয়ে থাকছে। আজকে তো তথ্য উপদেষ্টাও কিন্তু নিজেও বলেছেন যে ওনার বাসায়ও কিন্তু রান্না করতে কষ্ট হয়, বলেছেন না উনি আজকে, আপনারা দেখেছেন। কিন্তু আপনি দেখেন জনজীবনের যে আকাঙ্ক্ষা, মানুষ যেগুলো নিয়ে সাফার করে, এগুলো নিয়ে না সরকারের কোনো কথা আছে না বিরোধী দলের কোনো কথা আছে। সেই পুরনো একই কথা, কে রাজাকার, কে মুক্তিযোদ্ধা, কার জুলাই ক্রেডিট কি, আমরা নেতৃত্ব দিয়েছি, তারা গুপ্ত ছিল, ওরা ছিল না, আমরাই করেছি, ওরা লন্ডনে ছিল, এইসব কথা আমাদের হচ্ছে। অ্যাজ সিটিজেন আমরা এই কথাগুলো আর খুব বেশি শুনতে চাই না। কেন চাই না? আপনি ডে টু ডে মানুষের যে অ্যাক্টিভিটি, এগুলোকে যদি আপনি অ্যাড্রেস করতে না পারেন, এইসব কথা মানুষের কাছে দিন শেষে কিছু শব্দ ছাড়া আর কিছুই হবে না। মানুষ এগুলোতে বিরক্ত হবে এবং বিরক্ত হচ্ছে, মানে হবে না, আমি বলবো যে বিরক্ত হচ্ছে। সুতরাং এই জায়গাগুলোকে কিন্তু আমরা গুরুত্ব দিচ্ছি না। আপনি দেখেন যে হ্যাঁ, আমরা আমাদের পলিটিক্সে এখনো পর্যন্ত লাস্ট 2 ইয়ার্স আমরা কী নিয়ে আলাপ করছি? সেই সংবিধান সংস্কার না সংশোধন বা কি ইত্যাদি ইত্যাদি। তাহলে আমার যে মানুষের দৈনন্দিন জীবনের চাহিদা, সেটার আলাপ কোথায়? ওয়েলফেয়ার নিয়ে আমার আলোচনা কোথায়? কিন্তু ওই আলাপটা তো জরুরি না? সেটাই বলছি, সেটা তো আলোচনা নাই, সেটার আলোচনা তো আমি দেখছি না। সরকারেরও কোনো প্ল্যান দেখছি না যে তারা বলুক যে তাদের ভিশনটা কি, তারা আগামী 10 বছর পরে বাংলাদেশকে কোথায় দেখতে চায়। এই সরকার যে 10 বছর থাকবে তা না, কিন্তু তারা তো একটা ভিশন সেট করবে। তা আমি তো সেরকম কোনো ভিশন দেখতে পাচ্ছি না। আপনারা পাচ্ছেন কিনা জানি না, কিন্তু আমি পাচ্ছি না। এবং সরকারকে সেরকম ভিশনের জন্য যদি সরকার না পারে, সেটার পাল্টা যে বিরোধীরা কিছু উপস্থাপন করে, তাদের মধ্যে আমি সেরকম কোনো আলোচনা দেখি না। ওয়েলফেয়ার নিয়ে কোনো আলোচনা নাই। তো এই জন্যই বলছি যে আপনি যে কোনো কিছু হচ্ছে কি, আপনি অতিমাত্রায় সেটাকে ওই যে আমরা বলি না, লেবু বেশি কচলালে তিতা হয়ে যাবে না, ব্যাপারটা শেষ পর্যন্ত ওই রকমই দাঁড়াবে। সো আমাদের এখন উচিত অতি সত্বর আমাদের ওয়েলফেয়ার, মানুষের যেগুলো চাহিদা সেগুলোর দিকে নজর দেওয়া। হ্যাঁ, এখানে আধিপত্য নিয়ে কে কী করবে না করবে এগুলো আর দেখার দরকার নাই। আর এই কথা বলতে খারাপ লাগে, আপনি সত্যিকার অর্থে বলেন তো, এই যে আমাদের যে তথাকথিত যেসব ছাত্র সংগঠন ইউনিভার্সিটি কলেজগুলোতে আছে, হ্যাঁ, এই মানে এদেরকে কি ছাত্র সংগঠন বলা যায়? আমি তো বলতে চাই না। এদের ছাত্রদের দাবি দেওয়া, ছাত্রদের চাহিদা নিয়ে তাদের কোনো কথা আপনি কোনো কালে খুব বেশি শুনেছেন? তো এরা হচ্ছে যে তাদের মানে কি বলবে, মনিবরা যেটা বলবে যে তারা সেটার পেছনে ছুটবে, কাকে মারবে, কি দখল করবে, এগুলো নিয়ে তারা আছে। সো আই এম ভেরি সরি টু সে, এদেরকে আমি সেই অর্থে ছাত্র সংগঠন বলতেও চাই না। এবং আমার ধারণা আপনি ওভারঅল শিক্ষার্থীদের সঙ্গে কথা বললে আমি যা বলেছি এই ভিউটাই আপনি পাবেন। আকবর, আমরা একটা বিরতি নেই, বিরতির পরে ফিরে এসে আবার আলোচনা করব। দর্শক, এখন প্রকাশে নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পর, সাথে থাকুন। দর্শক, বিরতির পর ফিরলাম আলোচনায়। আকবর হোসেন ভাই, আমরা সংবিধান নিয়ে কথা বলছিলাম। আজকে সংবিধান সংশোধন কমিটির প্রথম বৈঠক হয়েছে, তো বিরোধী দলকে ছাড়াই বৈঠকটা হলো, তো আসলে কি হতে যাচ্ছে বা কোনো আশা দেখছেন কিনা? হ্যাঁ, এখানে তো সরকার মানে ট্রেজারি বেঞ্চ মানে পার্লামেন্ট যে কমিটিটা গঠন করেছে, এখানে আমার বক্তব্য খুবই স্পষ্ট। আমি আগেও বলেছি যে এখানে অপোজিশন তাদের রিপ্রেজেন্টেশনের প্রয়োজন ছিল। তারা কি বলতে চায় সেটা তো আমরা বাইরে শুনছি, বাট তারা পার্লামেন্টারি সেই কমিটিতে থেকে এটা করলে ভালো হতো। আর একই সঙ্গে আমি যেটা বলতে চাই কি, যে এটা সংবিধান কি সংস্কার, শব্দটা কি সংস্কার নাকি সংশোধন,
এটা নিয়ে আমি খুব বদার্ড না। আমি কেন বদার্ড না, আমি অ্যাজ এ সিটিজেন আমি দেখতে চাই যে ইফেক্টিভ কিছু চেঞ্জেস। এখন সেই চেঞ্জেসগুলোর নাম যদি আপনি সংস্কার দিয়ে করতে পারেন ভালো, আপনি সেটাকে যদি কমিটি বা কমিশন যাই কিছু বলেন না কেন, শব্দগত ব্যাপারটা যাই হয় না কেন, সেটা নিয়ে আমার খুব মাথা ব্যথা নাই। কেন জানি মনে হচ্ছে যে জামায়াত এবং এনসিপি ব্যাপারটা নিয়ে খুব গো ধরেছে যে না এটা সংস্কারই হতে হবে। আবার অন্যদিকে বিএনপিরও মনে হচ্ছে তারাও অনর, তাদের একটা গো ধরার মতো যে না আমরা ওরা যা বলছে এটা মানব না। আপনার টার্গেটটা কি সেটা হচ্ছে মূল বিষয়। এখন আমি পার্সোনালি মনে করি যে এই যে যেটার উপরে গণভোট অনুষ্ঠিত হয়েছে যে 48টা পয়েন্টের উপরে, এইখানে আপনার অনেক কিছু বিষয় কিন্তু প্র্যাকটিক্যালি এগুলো বাস্তবায়ন করাটা ঠিক না, হবে না, পারবে না এটাকে, মানে আমাদের রাষ্ট্র ব্যবস্থা এখনও সেই পর্যন্ত যায়নি। আমি মনে করি যে এখানে যদি আমরা দুটো সংস্কার করতে পারি, সেই দুইটা সংস্কার আমাদের জন্য একটা দীর্ঘমেয়াদী ফল দেবে এবং হয়তোবা আমাদের ডেমোক্রেসির জন্য এটা একটা ভালো ফল আনবে। একটা হচ্ছে আমাদের মানে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ফেরত আসা, যারা ইলেকশনটাকে, ন্যাশনাল ইলেকশনকে সুপারভাইজ করবে, এবং দ্বিতীয় হচ্ছে যে প্রধানমন্ত্রীর মেয়াদ, একজন ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না। এই দুটো সংস্কারের ক্ষেত্রেই তো সবার ঐক্যমত্য আছে এখনও অবধি। তো আমি মনে করি যে এই দুটো সংস্কার যদি আমরা করতে পারি, তাহলে বাকি যে কথাগুলো আমরা বলছি এটা আমাদের ডেমোক্রেটিক প্রসেসের মাধ্যমে ধীরে ধীরে কারেকশন হবে। এবং আমি কখনোই মনে করি না যে সংস্কার একটা বই, এটাকে আপনি ছাপিয়ে ওটার মধ্যে সবাই সাইন করে দিলে ওইটা বাস্তবায়ন হয়ে যাবে। এটা চাইলেও বাস্তবায়ন হবে না, কারণ আপনি যদি দেশের ভেতরে ডেমোক্রেটিক প্রসেস না থাকে, ক্ষমতা হস্তান্তরের যদি কোনো পিসফুল ওয়ে না থাকে, ক্ষমতা হস্তান্তরের পিসফুল ওয়েটা কি? এটা হচ্ছে একমাত্র নির্বাচন, তাই না, ক্রেডিবল ইলেকশন। ওইটা যদি আপনার না থাকে তাহলে তো হবে না, আপনার কোনো সংস্কারে টিকবে না। এবং আপনি তো দেখেছেন আমাদের ইতিহাস কি বলে, আমাদের রাজনৈতিক দলগুলো যখন ক্ষমতা ছাড়ার সময় হয় তখন তারা নানা টালবাহানা তৈরি করে। আচ্ছা না, আপনি ইতিহাস ঘাটলে পাবেন সব দলই করেছে। এখন সামনে যে আবার হবে না, এটার কি গ্যারান্টি? সুতরাং সংস্কার নিয়ে আমি যতক্ষণ না পর্যন্ত আমার ডেমোক্রেটিক প্রসেস ঠিক হবে সেই পর্যন্ত আমি তার আগে সংস্কার নিয়ে আমি খুব বেশি আশাবাদী হতে চাই না। যদি রাজনৈতিক দলের মানসিকতা এবং ডেমোক্রেটিক প্রসেস ঠিক না থাকে, সংস্কার আপনি কাগজে কলমে যাই করেন না কেন, এটা জনগণের কোনো কাজে আসবে না। আমি ব্যাপারটাকে এইভাবেই দেখি। জি, জনাব মাহবুব কামাল, স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে একটা গ্রহণযোগ্য সংশোধনী সরকার আনতে চায়, কিন্তু বিরোধী দল যেহেতু নাই, মানে বিষয়টা আসলে কতটা গ্রহণযোগ্য হবে? যদিও আইনমন্ত্রী বলেছেন যে যেহেতু বিরোধী দল নাই, জুলাই সনদে যে বিষয়গুলো ঐক্য হয়েছে তাদের ওইখানে যে মতামতগুলো আছে সেটাকেই সরকার ধরে নেবে যে এটাই বিরোধী দলের মতামত। না, আমরা তো বহু আগে থেকেই শুনতেছি, ইভেন দ্য প্রাইম মিনিস্টারও বলছিলেন যে জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করা হবে, কিন্তু এইটা কতটুকু অক্ষরে অক্ষরে পালন করা হবে এটা কিন্তু মানে ডাউটফুল বিষয়টা, তাই না? কারণ যদি গভর্নমেন্টের ইচ্ছা থাকতো যে জুলাই সনদের পুরোটাই মানে র্যাটিফাই করা হবে, ইনকর্পোরেট করা হবে সংবিধানে, তো এটা অনেক আগেই এটার প্রক্রিয়া শুরু হইতে পারতো বা আগেই হইতে পারতো। যেহেতু এখন সরকার একটু চাপের মধ্যে আছে, নানা কারণে চাপের মধ্যে আছে, জামাতের চাপ, এনসিপির চাপ ইত্যাদি, তখন হয়তো সরকার আবার নতুন করে এটা শুরু করছে যে ঠিক আছে আমরা জুলাই সনদ ঠিকঠাক মতো ইয়ে করব। প্রশ্ন সেটা না। দেখেন উনি একটু বলছেন, আমি আর একটু ইয়ে করি, মানে এভরিথিং হইল না, টোটাল জুলাই সনদ ইনকর্পোরেটেড হইল, কি লাভ, মানে কি হবে তাতে? আপনার পলিটিক্যাল সায়েন্সে একটা কথা আছে খুব গুরুত্বপূর্ণ, কনস্টিটিউশন কামস হোয়েন পলিটিক্স ফেলস। রাজনীতি যখন ফেল করে যায় তখন সংবিধানের প্রশ্ন আসে। আমাদের রাজনীতিটা তো ঠিক নাই, সংবিধান দিয়ে আমি কি করব? আমরা কি প্রিভেইলিং লগুলো মানতেছি? যে বিরাজমান আইন আছে সেগুলি মানতেছি? যদি তা না মানি তাইলে জুলাই সনদের যে সমস্ত আইন তৈরি হবে সেগুলি যে মানব তার গ্যারান্টি কি আছে? আপনার পলিটিক্যাল সায়েন্সে আরেকটা কথা আছে, সে দি মোর করাপ্ট দি স্টেট দি মোর নিউমারাস দ্য লস। রাষ্ট্র যত দুর্নীতিগ্রস্ত হয় আইনের সংখ্যা তত বাড়তে থাকে। আমরা যে এটা একটা দুর্নীতিগ্রস্ত রাষ্ট্র এটার প্রমাণ হচ্ছে যে আমরা একের পর এক আইন তৈরি করার কথা বলতেছি। জুলাই সনদে কত ধরনের মানে 84টা না কয়টা আপনার আইন তৈরি করতে হবে। ফলে এগুলিতে কী হবে, আপনি পলিটিক্স অফ অ্যাকোমোডেশন আছে কিনা, পলিটিক্স অফ টলারেন্স আছে কিনা, একে অন্যকে সহ্য করতে পারতেছে কিনা, দ্যাট ম্যাটার্স। আপনার সংবিধানে কি আছে? সংবিধান 4th অ্যামেন্ডমেন্ট যে আসছে এটা সংবিধানে ছিল,
5 মিনিটের মধ্যে তো একদলীয় শাসন হয়েছে। হু স্টপ ইট? জিয়াউর রহমান যে ক্ষমতা নিছে, আনকনস্টিটিউশনাল অকুপেশন অফ পাওয়ার, এটা কি কনস্টিটিউশনে ছিল? ছিল না তো। এরশাদেরটা ছিল। কনস্টিটিউশন ক্যান কনস্টিটিউশন স্টপ মানে এই যে মানে কি বলে যে ইললেজিটিমেট মুভ পারে এটা করতে? রাষ্ট্র ক্ষমতায় কারা আছে? আমি আচ্ছা অত কিছু বাদ দিলাম, এটা একটা হাইপোথেটিক্যাল বলি, এইটা আমি এটা এন্ডোর্স করতেছি না, আমি বলতেছি যেমন এভরিথিং ইজ ঠিক না। কোনো একদিন কোনো জেনারেল দেখলো, বললো যে এই অ্যানার্কি, এই দুর্নীতি এটা চলতে পারে, এরশাদের মতো আর কি, বললো ইট ইজ আওয়ার হিস্টোরিক্যাল নেসেসিটি টু টেক ওভার, বললে সে ক্ষমতা নিয়ে নিল। সংবিধান আটকাইতে পারবে? পারবে আটকাইতে? মার্শাল ল মানে কি? নিগেশন অফ অল সিভিল লস। তখন তো এগুলি থাকবে না, কনস্টিটিউশন হেল্ড আপ, সব কিছু হয়ে যাবে। কে ঠেকাবে? ফলে এগুলি বলে লাভ নাই। কথাটা হচ্ছে যে পলিটিক্সটা ঠিক করতে হবে। হ্যাঁ, কতগুলি মানে আমাদেরকে শৃঙ্খলে আবদ্ধ করার জন্য কতগুলি তো অবশ্যই দরকার। যেমন ধরেন যে আমি যেটা, উনি তো বললেন দুইটা, আমি এটা এই দুইটা আমিও এই দুইটাতে এন্ডোর্স করতেছি, প্লাস আমি দুইটা আরও বাড়াচ্ছি। সেটা হচ্ছে একটা হচ্ছে জুডিশিয়ারির যে অ্যাপয়েন্টমেন্টগুলো, সুপ্রিম কোর্টের যে জাস্টিস অ্যাপয়েন্টমেন্ট, এইটা সংস্কারে যা আছে এটা করতে হবে। আপনার সুপ্রিম কোর্টের আপনার যে সেক্রেটারিয়েট, এটা করতে হবে। তারপর হিউম্যান রাইট কমিশন, এটা করতে হবে। তাইলে একটা জায়গায় আমি তো বলি যে জুডিশিয়ারি এবং পুলিশ যদি প্রপারলি অ্যাক্ট করে, ইন্ডিপেন্ডেন্টলি প্রপারলি অ্যাক্ট করে, তাইলে 50% ব্যাটল ইজ ডান। ঠিক আছে, অর্ধেক যুদ্ধ মানে জয় হয়ে যায়। কারণ ক্রাইম, সোসাইটিতে যে ক্রাইমগুলো না, এগুলি কারা ডিল করে? প্রথমত পুলিশ ইনভেস্টিগেট করে দিতে, তারপরে এটা বিচার হয়। তো এই দুইটা যদি আপনি ইন্ডিপেন্ডেন্টলি ফাংশন করতে পারে, তাইলে তো আর সোসাইটিতে ক্রাইম থাকার কথা না। এক, দুই নম্বরতে কনস্টিটিউশনাল বডিগুলি, এটা সংস্কারে কিভাবে আছে আমি জানি না, কনস্টিটিউশনাল বডিগুলিকে আপনাকে রিফর্ম করতে হবে। এই যে অ্যান্টি করাপশন, হিউম্যান রাইট, তারপরে কি এটা পাবলিক সার্ভিস কমিশন, যা যা আছে আর কি, হ্যাঁ, ইলেকশন কমিশন। কারণ কনস্টিটিউশনাল বডিগুলো যদি প্রপারলি ফাংশন করে, তাহলে সরকারের কাজ তো কমে যায়। ধর হিউম্যান রাইট না, হিউম্যান রাইট অ্যাবিউজ হচ্ছে সব জায়গায়। এখন হিউম্যান রাইট কমিশন যদি এগুলিকে অ্যাড্রেস করে ঠিক মতো, তাইলে তো আর মানে তারেক রহমানকে এত চিন্তা করতে হয় না, ওই এক ডিসিকে ফোন করতে হয় না। করছে না একটা সামান্য ব্যাপারে এক পুলিশ অফিসার ফোন করছে না, প্রাইম মিনিস্টার হিমসেলফ। কেন ওনাকে কেন ফোন করতে হবে? কী কারণ? ওনার কাজ এটা কাজ হিউম্যান রাইট কমিশনের, তাই না? ফলে এই যে আমরা মানে প্রতিষ্ঠানগুলোকে অবশ্যই ফাংশনাল করতে হবে এবং প্রপারলি যারা ফাংশন করে, এগুলি এই সংস্কারগুলো তো লাগবে। কিন্তু দ্য পয়েন্ট ইজ যে সংস্কার করলেই হবে না। আপনি টোটাল আপনি জুলাই সনদ কনস্টিটিউশন ইনকর্পোরেট করলে কোনো লাভ হবে না যদি আমাদের মানে চরিত্র না পাল্টায়। আমাদের যে পলিটিক্যাল কালচার যেটা আছে, হ্যাঁ, এই যে কনফ্রন্টেশনাল পলিটিক্স, এই কনফ্রন্টেশনাল পলিটিক্স যদি আপনি এটাকে টলারেন্ট পলিটিক্সে রূপান্তর ঘটাতে না পারেন, তাইলে এগুলি দিয়ে কিচ্ছু লাভ হবে না, কিচ্ছু লাভ হবে না। কে মানে আইন বলেন আপনি? কে আইন মানে? কোন আইনটা আমরা মানতেছি? এই জায়গাটায় আসলে আমাদের তো ফলে আপনাকে প্রথমত হচ্ছে আমাদের মানে আমি বলি কি, আমাদের দেশের, আমি তো এগুলি আমি 10-15 বছর যাবৎ বলতেছি, হ্যাঁ, বলতে টায়ার্ড হয়ে গেছি। আমাদের রাজনৈতিক সংকটের চাইতে কালচারাল সংকট বেশি মানে গুরুত্বপূর্ণ। আমাদের পলিটিক্যাল প্রবলেমগুলোর অধিকাংশই কালচারাল প্রবলেমের গর্ভ থেকে জন্ম নেয়। এবং এটা আমি একটা উদাহরণ দিছিলাম যে খালেদা জিয়া এবং শেখ হাসিনা যে কথা বলতেন না 10 বছর, ওই যে 91 থেকে বা এর পরেও, এইটা কথা বলতে এটা কালচারাল প্রবলেম, এটা পলিটিক্যাল প্রবলেম না, তাই না? তো এখান থেকে যদি তারা কথা বলতেন, যদি ওরা কথা বলতেন, পাশাপাশি বসে প্রবলেম নিয়ে আলোচনা করতেন, তাহলে অনেক প্রবলেম সলভ হয়ে যেত। আচ্ছা মাহবুব ভাই, আমরা তো শেখ হাসিনার বিষয়টাতে আসলাম, মানে আপনি জানেন যে আগামীকাল তার একটা অনুষ্ঠানে প্রথমে প্রকাশ্যে আসার কথা ছিল, পরে বোধ হয় উনি অডিও বক্তব্য দিবে, এরকম একটা খবর প্রকাশের পর সবাই এটা নিয়ে কথা বলছে, আলোচনা হচ্ছে। তো আজকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র উনি বলেছেন, হ্যাঁ জয়সওয়াল, উনি বলেছেন যে এই অনুষ্ঠানের সাথে ভারত সরকারের কোনো সম্পৃক্ততা নাই। মানে তার মানে কি আসলে শেখ হাসিনাকে বক্তব্য মানে দেওয়ার বিষয়টাকে তারা অ্যালাউ করছে? মানে কি মনে হচ্ছে? তাই তো হচ্ছে, তাই অ্যালাউই তো করতেছে। ও তো বললেন যে এটা আমাদের কোনো মানে সম্পৃক্ততা নেই, আমাদের সম্পৃক্ততা। তার মানে কি এটা
এটা ইনডাইরেক্ট এটা সমর্থন করা, তাই না? যে এটা একটু প্রাইভেট ব্যাপার, এটা ওরা করতেছে, ওরা সমর্থন করতেছে না, এটা তো এক্সপ্লেন করার কিছু নাই। হ্যাঁ, শেখ হাসিনা যে ওখানে আসেন, এইটা তো ইন্ডিয়ান গভর্নমেন্ট চাচ্ছে বলেই তো ওখানে আসেন, তাই না? না, কিন্তু বক্তব্য দেওয়ার বিষয়ে যেটা আমাদের সরকারের পক্ষ থেকে ভারতের হাইকমিশনের সাথে গতকাল আমাদের প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ওনার বৈঠক হয়েছে, উনি বলেছেন যে আপনারা বিষয়টা অ্যালাউ করবেন না। তাহলে সেক্ষেত্রে বাংলাদেশ ভারত সম্পর্কে কোনো প্রভাব পড়তে হ্যাঁ, পারে? সম্পর্ক খারাপ হবে। সম্পর্ক হাইকমিশনার তো কিছু হাইকমিশনারকে অনুরোধ করছে, হ্যাঁ, কিন্তু হাইকমিশনের কথা টিকবে না তো। আপনার অজিত দোভাল, তারপরে কি মানে প্রাইম মিনিস্টার, তারপরে হচ্ছে আপনার জয়শঙ্কর, এরা ডিসাইড, অমিত শাহ, এরা ডিসাইড করবে। এই হাইকমিশনার কি করবে? ওনাকে যে বললেন এইটার কোনো মানে হয়? আমরা বুঝতেছি না সব। এইটা ডিসাইড করবে তারা, তাই না? ফলে এগুলো হবে না। এইটা মানে ইন্ডিয়া তাকে প্যাম্পার করতেই থাকবে, ইন্ডিয়া তাকে প্যাট্রোনাইজ করবেই। এইটা আমরা এইটা আমাদের ফরেন মিনিস্ট্রির কিছু করার নাই। হ্যাঁ, ইট ইজ বিয়ন্ড আওয়ার মানে ফরেন মিনিস্ট্রি। হ্যাঁ, কিছু করার নাই। এবং আমার তো মনে হয় কালকে যেহেতু এটা জয়সওয়াল তো বলেই দিচ্ছেন যে আমাদের, তার মানে ও শেখ হাসিনা আপনার আসতেছে, অডিওতে আসতেছে। হ্যাঁ জি, এখানে আকবর হোসেন ভাই আপনার একটু মতামত নিতে চাই। ভাই যেটা বললেন যে আসলে মানে অবস্থা দৃষ্টে মানে ভারতের দিক থেকে যে বক্তব্যগুলো আসছে তাতে মনে হচ্ছে যে তারা অ্যালাউ করছে, এবং যদি সে অ্যালাউ করে সেই ক্ষেত্রে আসলে সম্পর্কে কী ধরনের প্রভাব পড়তে পারে, আপনার কি মনে হচ্ছে? মানে অ্যালাউ যে করছে এটা নিয়ে তো আর আসলে আর কোনো রাগ ঢাকের কোনো ব্যাপার নাই, এটা পরিষ্কার। কারণ আমি আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিই যে 2018 সালে খালেদা জিয়ার একজন আইনজীবী নিয়োগ করা হয়েছিল, ব্রিটিশ আইনজীবী, যিনি লর্ড সভার সদস্য, লর্ড কার্লাইল। তো লর্ড কার্লাইল বাংলাদেশে আসতে চেয়েছিলেন, কিন্তু বাংলাদেশ সরকার তখন তাকে ভিসা দেয়নি। তো উনি ভাবলেন যে তখন তিনি দিল্লিতে যাবেন, দিল্লিতে গিয়ে উনি একটা প্রেস কনফারেন্স করবেন যে কিভাবে খালেদা জিয়ার বিচারটা হয়েছে ইত্যাদি ইত্যাদি বিষয় তো উনি বলবেন। বাংলাদেশ সরকার তখন ইন্ডিয়াকে বলল, ইন্ডিয়া লর্ড কার্লাইলকে দিল্লি বিমানবন্দর থেকে ফিরিয়ে দিল, তাকে ইন্ডিয়াতে ঢুকতেই দিল না। এবং ওই প্রেস কনফারেন্সটা কিন্তু আয়োজন করেছিল এই যে এখন যারা শেখ হাসিনার প্রেস কনফারেন্স আয়োজন করেছে, ফরেন করেসপন্ডেন্টস ক্লাব, তারা, এবং তখন তারা বাতিল করেছে। তো তার মানে দেখেন যে একটা দেশের সরকার যদি না চায়, এটা কি হয়? রণদীপ জয়সওয়াল যতই বলুক না কেন এটার সঙ্গে আমাদের সম্পর্ক নাই, ওনাদের এইসব, ওনারা কি আমাদেরকে এত বোকা মনে করেন? আর উই রিয়েলি সো নাইভ যে এই দেশের মানুষ কিছু বুঝে না? তো এইসব কথা বলার তো কোনো অর্থ হয় না। আমরা জানি যে এটা কী হচ্ছে, তারাও জানে এটা কী হচ্ছে, এবং ভারত টাইম টু টাইম শেখ হাসিনাকে ব্যবহার করবে, এটা দিনের আলোর মতো পরিষ্কার। এবং শেখ হাসিনার হাতেও আপাতত আর কোনো অপশন নাই, তিনিও ব্যবহৃত হতে থাকবেন ভারতের ইচ্ছা মতো। এখন এটা পুরোটাই নির্ভর করছে ভারত আসলে পুরো পলিটিক্যাল কোর্সটাকে তারা কোন দিকে নিয়ে যেতে চায়। অ্যান্ড অবভিয়াসলি এটা তো ভেরি ক্লিয়ার যে তারা এই সরকারের উপর একটা প্রেশার তৈরি করতে চায় যে লোক, হাসিনা হচ্ছে আমাদের হাতে একটা সবচেয়ে বড় কার্ড, এটা আমরা যখন ইচ্ছা আমরা প্লে করব, এবং সরকারকে এটা চাপে ফেলতে চায় নানা কারণে। আমার অ্যানালাইসিস হচ্ছে 3 রিজনস। নাম্বার 1, এই সরকার যে চীনের সঙ্গে একটা সম্পর্ক তৈরি করতে চায়, নানা বিষয় নিয়ে কথাবার্তা হচ্ছে, ভারত চায় যেন বাংলাদেশ সেখান থেকে একটু দূরে থাকে। নাম্বার 2, সামনে একটা গঙ্গা পানি চুক্তি নবায়নের প্রশ্ন আছে, যেটা শেখ হাসিনার আমলেই করা হয়েছিল 1997 সালে। এই চুক্তিটা এখন কি এই সরকার ভারতের সঙ্গে আরও বেটার চুক্তি করতে পারবে, নাকি আগেরটার মতো হবে, নাকি আরও ভালো আরও খারাপ চুক্তি হবে? এটা নিয়ে একটা নেগোসিয়েশন এখন চলছে, এখানে একটা চাপ বজায় রাখা। এবং একই সাথে ভারত যেটা করতে পারে যে তোমরা খুব বেশি পলিটিক্যালি অ্যাম্বিশাস হতে যেও না, কারণ ভারত বাংলাদেশের ওপর একটা রাজনৈতিক কর্তৃত্ব চায়। এই কর্তৃত্বটা তাদের তারা এই কর্তৃত্ব হারিয়েছে আফটার 5th অগাস্ট। সো ভারতের সঙ্গে আপনি যতভাবে এঙ্গেজ করেন না কেন, যদি তারা তার পলিটিক্যাল অথরিটিটা বাংলাদেশে এস্টাবলিশ করতে না পারে, তারা সন্তুষ্ট হবে না। সো দিস ইজ ওয়ান অফ দ্য ওয়ে তারা যেটার মাধ্যমে করতে চাইবে সবসময়। আমার ধারণা এই 3টা কারণেই এই ব্যাপারগুলো এরকম ঘটছে। জি, এখানে আরেকটা বিষয়, মানে প্রধানমন্ত্রী তারেক রহমানকে যে আমন্ত্রণ জানানো হয়েছে, সেখানে মানে বিমস্টেকের এটা কয়েকদিন আগে যে ব্রিফিং, সেখানে একটু রাগঢাক ছিল বা উনি উত্তর দেন নাই, কিন্তু আজকে উনি স্পষ্ট করেছেন যে প্রধানমন্ত্রী তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসাবে না, বিমস্টেক চেয়ারম্যান হিসাবেই সেখানে আমন্ত্রণ জানানো হয়েছে। এই বিষয়টাকে কীভাবে দেখেন? এখন এটা তো দেখুন, ভারত যে এটা এটা ভুল করে ব্যাপারটা করেছে, ব্যাপারটা তা তো না। তারা জেনে বুঝেই তারা এইভাবেই করেছে যে আমরা ওনাকে বিমস্টেকের চেয়ারপারসন হিসেবে আমরা ইনভাইট করব, দেখি উনি আসেন কিনা। মানে এটা দিয়ে আমার ধারণা যে তারা
বাংলাদেশ সরকার ভারতের এই বিষয়টাকে কিভাবে তারা দেখে, কোন দৃষ্টিতে দেখে, এটা একটা তারা পরীক্ষা করলো। এবং এই ইনভিটেশনে প্রধানমন্ত্রীর যাওয়ার কোনো লজিক্যাল রিজন আমি দেখছি না, এবং আমার ধারণা, আমি জানি না সরকার শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত নেবে, কিন্তু চিঠির ভাষা বা চিঠি যদি এইভাবে অ্যাড্রেস করা হয়, আমার ধারণা যে উনি হয়তো যাবেন না। এখন ভারত এটার মাধ্যমে একটা গভর্নমেন্টের টেম্পারামেন্ট, দৃষ্টিভঙ্গি সব কিছুর পরীক্ষা হলো। এখন যতই বলুক না কেন, বিএনপি সরকার এবং ভারত সরকারের মধ্যে এই মুহূর্তে কিন্তু সম্পর্কটা একেবারে যে অনেক স্বাভাবিক হয়ে গেছে, বা অনেকে যেটা বলার চেষ্টা করেন বিএনপি ভারতের পকেটে ঢুকে গেছে, না, ভারতের সঙ্গে বিএনপির অনেক বোঝাপড়ার বাকি আছে, এখনও অনেক বোঝাপড়ার বাকি আছে। ভারতেরও বিএনপিকে বুঝতে আরও সময় লাগবে। সো এটার উভয় পক্ষ এখন একে অপরের টেম্পারামেন্ট দেখছে, বা কে কোন দৃষ্টিভঙ্গিতে দেখে, এখন সেগুলো হচ্ছে বলে আমার ধারণা। জি, আমরা একটা বিরতি নেই আকবর ভাই। দর্শক, এখন প্রকাশে নিচ্ছে আরেকটা বিরতি, ফিরছি একটু পর, সাথে থাকুন। দর্শক, বিরতির পর আবার ফিরলাম আলোচনায়। জনাব মাহবুব কামাল, বিরতির আগে আকবর ভাইয়ের সাথে যে বিষয়টি নিয়ে আলাপ হচ্ছিল, যে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত যে আমন্ত্রণ জানিয়েছে, সেখানে তাকে বিমস্টেকের চেয়ারম্যান হিসাবে আমন্ত্রণ জানানো হয়েছে, এবং সেখানে মানে প্রধানমন্ত্রী হিসেবে আমন্ত্রণ জানানো হয়নি। আসলে ভারত কি বোঝাতে চাচ্ছে, বা এই এখন আসলে বাংলাদেশের কি করণীয়? খুব বাজে অবস্থার মধ্যে আছি আমরা, হ্যাঁ, বাজে অবস্থার মধ্যে। এটা তারেক রহমান যে যাচ্ছেন না সম্ভবত, এইটা যে এরকম না যে চিঠির ভাষা ঠিক না, সম্বোধন ঠিক না, এটা না, কিন্তু আপনার এখন আমাদের টাকার খুব প্রয়োজন, এমন টাকার প্রয়োজন যে তারেক রহমানকে চায়না ছুটে যেতে হয়েছে, মানে বাইপাসিং, এই আমেরিকার সঙ্গে চুক্তিটিকে বাইপাস করে চায়না পর্যন্ত যাইতে হয়েছে টাকার জন্য। গত এই মাসে প্রতিদিন অন অ্যান অ্যাভারেজ 838 কোটি টাকা লোন নিয়েছে লোকাল ব্যাঙ্কগুলো থেকে লোন নিয়ে চলতেছে। এখন টাকার খুবই প্রয়োজন, এবং এই টাকাটা ধরেন যে আপনি যদি ব্রিক্সে যান না, তাহলে তো এইটা চায়না লেড একটা তাহলে ধরেন যে চায়না আপনার ওই যে কি ব্যাংক, ওইটা ব্রিক্স ব্যাংক যেটা আর কি, হ্যাঁ, সেখান থেকে আপনাকে টাকা দিতে পারে। কিন্তু সার্জিগোর আসার পরে আমি যেটা ফিল করতেছি, সার্জিগোর আসার পরে আর চায়নার সাথে ওই ধরনের সম্পর্ক রাখা বোধহয় একটু কঠিন হয়ে যাবে, হ্যাঁ। আপনার আচ্ছা, এদিকে দেখেন, চাইনিজ অ্যাম্বাসেডার আজকে যেটা বলছেন আর কি, সেটা হলো যে মানে কত অ্যাকিউট ফরেন পলিসির মধ্যে পড়ে গেছি আমরা, কত ট্রাবলসাম ফরেন পলিসির মধ্যে পড়ে গেছি। উনি বলতেছেন যে পলিটিক্যাল ইউনিটি এবং সোশ্যাল স্ট্যাবিলিটি এইটা অ্যাড্রেস করতে হবে, যে কমপ্লেক্স সার্কামস্ট্যান্সের মধ্যে এটা আছে, পলিটিক্যাল স্ট্যাবিলিটি, এটা অ্যাড্রেস করতে হবে। এবং দেখেন, আবার উনি বলতেছেন যে মোর ফেভারেবল এক্সটার্নাল এনভায়রনমেন্ট এনশিওর করতে হবে। মোর ফেভারেবল এক্সটার্নাল এনভায়রনমেন্ট, হোয়াট ডাজ ইট মিন? এক্সটার্নাল এনভায়রনমেন্ট মানে অবশ্যই আমেরিকাকে ইঙ্গিত করা হয়েছে। তাইলে চায়না চাচ্ছে না কোনোভাবেই। এখানে দ্বন্দ্বটা কোথায় জানেন আপনার? এই যে কি বলে, চায়না রোড অ্যান্ড বেল্ট ইনিশিয়েটিভ বলেন, ব্রিক্স বলেন ইত্যাদি, ভার্সাস এই যে আপনার ইন্দো প্যাসিফিক, কোয়াড, হ্যাঁ, এই দ্বন্দ্বটা তো, এই মূল দ্বন্দ্বটা কিন্তু এইখানে আপনার যেটা জাহেদ সাহেব বলছে যে কি ভারসাম্য, এটা সম্ভব না এখন এই যুগের। এটা 72 কনস্টিটিউশন ছিল, ফ্রেন্ডশিপ টু অল। বাংলাদেশের মানে করণীয়টা কি? করণীয়টা শুনেন, আমি বহুদিন ধরে বলতেছি, দেখেন আমাদের এখন 5টা মেজর স্টেক হোল্ডার ফরেন পলিসিতে, পঞ্চপাণ্ডব। একটা হলো চায়না, ইন্ডিয়া, আমেরিকা, টার্কি, পাকিস্তান। এবং এই ফরেন পলিসিতে এত ডেলিকেট, আপনাকে মানে সুপার ক্রাফটম্যানশিপ দিয়ে এটা হ্যান্ডেল করতে হবে। সেইটা ব্যর্থ হয়েছে আমাদের ফরেন পলিসি, মানে ফরেন অ্যাফেয়ার যারা দেখেন, হ্যাঁ, দে আর নট এলিজিবল এনাফ টু হ্যান্ডেল অল দিস থিংস। এবং দেখেন, আমরা তো উইকার নেশন না, উইকার নেশনদের তো আর্মস নাই, মানে পর্যাপ্ত আর্মস নাই। আমাদের তো উইপন হচ্ছে অরেটরি, সেন্স অফ হিউমার, উইট, কথা দিয়ে আমাদেরকে জয় করতে হবে। এটা আমার মনে হয় না যে আমাদের ডিপ্লোম্যাটদের এই কোয়ালিটিগুলো আছে, যে কারণে আজকে আমরা এই পর্যায়ে গেছি। এখন দেখেন কি অবস্থা দাঁড়াবে। এই যে ওই যে ইংরেজিতে বলে না যে ড্রাউনিং ম্যান ক্যাচ এট এ স্ট্র, ডুবন্ত মানুষ খড়কুটা দেখলেও আঁকড়ে ধরতে চায়।
আমাদের টাকা এখন এত প্রয়োজন, হ্যাঁ, কতদিন আপনি ব্যাংক থেকে লোন নেবেন, তাই না? IMF তো সেভাবে রেসপন্ড করতেছে না। এদিক দিয়ে আপনার সরকারি কর্মচারীরা বলতেছে যে পে স্কেল কার্যকর করো, IMF কোনো সিগন্যাল দিচ্ছে না, হ্যাঁ। তারপরে গ্যাস ট্যাস মিলায় টিলা ইনভেস্টমেন্ট নাই, অমুক তমুক সবটা মিলায় এখন হয়তো আমরা বুঝতেছি না, না এটার হয়তো 6 মাস পরে আমরা বুঝবো যে আসলে আমরা মানে কোন আসলে দিকে যাচ্ছে পরিস্থিতি। কি কি হচ্ছিল আর কি ভিতরে, হ্যাঁ, এটা আমরা পরে বুঝবো। জি, এবং এই ইকোনমি যদি আপনি অ্যাড্রেস করতে না পারেন, হ্যাঁ, মানে সরকার তো আমি দেখেন আই ফিল পিটি ফর তারেক রহমান। দেখেন উনি যে ক্ষমতাটা নিছেন না, এটা কিন্তু 5 মাসের সরকার না, এইটা 10 বছর প্লাস 18 মাস প্লাস 5 মাস হিসাব করবেন, মানে অর্থনীতির প্রশ্নে 10 বছরের যে অর্থনীতির যে এই যে অলিগার্ক ইকোনমি যেটা, সেইটা আবার 18 মাসের ইউনূস সাহেবের যে অর্থনীতি, এগুলি সহই, এটা এই লিগাসি সহই তো উনি ক্ষমতা নিয়েছেন, তাই না? জি। এখন এই রাষ্ট্রকে ক্যারি ফরওয়ার্ড করা জায়গান্তিক টাস্ক। এমনি পলিটিক্যাল প্রবলেম আছে, এনসিপি জামাত টামাতে, তারপরে যে এই ইকোনমি, এই ফরেন পলিসি, একটা চুক্তি করে গেছে আমেরিকার সঙ্গে, ভয়াবহ একটা চুক্তি করে গেছে, কয় দিক সামলাবেন উনি। জি। ফলে এইটা খুব বাজে অবস্থার মধ্যে চলে গেছে। আসছি। এখন কি হবে আমরা জানি না। জি। হ্যাঁ, শেষ করি। আকবর ভাই, একদম আমরা শেষের দিকে চলে আসছি। আপনার কাছে শেষ যেটা জানতে চাইবো সেটা হচ্ছে বিরোধী দলের একটা অভিযোগ ছিল যে সরকার বিএনপি গুম কমিশনের বিরুদ্ধে একটা অবস্থান রয়েছে, কিন্তু গতকালকে গুম আইনের খসড়া অনুমোদন হয়েছে, সেখানে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। যদিও মানে অন্তর্বর্তী সরকারের যে অধ্যাদেশটা ছিল যে গুমের তদন্ত মানবাধিকার কমিশনে থাকবে, সেখানে একটু পরিবর্তন আছে যে তদন্তটা পুলিশ করবে। আপনার কাছে প্রশ্ন হচ্ছে যে কীভাবে দেখছেন বিষয়টাকে? না, এখন খুব সংক্ষেপে যদি বলেন। সাধারণত অভিযোগগুলো কিন্তু আসে পুলিশ বা আইন শৃঙ্খলা রক্ষাকারীর বিরুদ্ধেই তো অভিযোগগুলো থাকে। সো ইনভেস্টিগেশন এটা কিন্তু কন্ডাক্ট করা উচিত হচ্ছে যারা ওই প্রসেসটার সঙ্গে যুক্ত না। এখন আমি যদি পুলিশ বাহিনীর সদস্য হই বা নিরাপত্তা বাহিনীর সদস্য হই এবং আমি যদি সেটার সঙ্গে যুক্ত থাকি, আবার আমার সহকর্মীরা যদি সেটা তদন্ত করে, তাহলে তো এখানে আসলে তদন্ত কতটা বাস্তবসম্মত হবে বা এটা কতটা ইফেক্টিভ তদন্ত হবে, এটা নিয়ে তো প্রশ্ন থাকতেই পারে। এই জন্য হচ্ছে হিউম্যান রাইটস কমিশনের রোলটার কথা বলা হচ্ছিল, যে তারা যদি এটাকে তদন্ত করতো তাহলে এটা হয়তো অনেক বেশি, এখানে যারা ভিকটিম হয় তাদের প্রতিকার পাওয়ার সুযোগটা হয়তো অনেক বেশি থাকতো বা অনেক অবজেক্টিভ ওয়েতে তদন্তটা হতে পারতো। এখন যাই হোক, সেটা হয়নি। এখন সরকার এটা করেছে, আমরা দেখি সামনের দিনগুলোতে যখন আসবে এই ধরনের অভিযোগগুলো, যখন আসবে বা আসে, সেগুলোকে কিভাবে ডিল করে। ওয়েট করা ছাড়া তো আর উপায় এই মুহূর্তে দেখছি না। জি, মাহবুব কামাল ভাই, আপনি যদি কিছু যুক্ত করতে চান। কোনটা? এই মানে গুম কমিশন, মানে গতকালকে যে গুম কমিশনের আইনের খসড়ায় অনুমোদন দেওয়া হয়েছে, এইখানে একটু পরিবর্তন আছে। অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশে যেটা ছিল যে কোনো গুমের ঘটনা মানবাধিকার কমিশন তদন্ত করবে, তো আমাদের এখন যে খসড়া অনুমোদন হয়েছে সেখানে আছে যে পুলিশ এটা তদন্ত করবে। শুনেন, এটা একটা খুব প্লেজেন্ট খবর যে আপনার 5 আগস্টের পরে গুম হয় নাই, মানে রাষ্ট্রীয় কর্তৃপক্ষের দ্বারা গুম হয় না, এটা একটা ভালো খবর। এবং এটা কতদিন থাকবে আমরা আশা করতেছি যে কোনোদিনও আর গুম হবে না, হ্যাঁ। এবং গুম যাতে না হয় এবং গুম হলে যাতে এটা প্রতিকার হয়, কিভাবে হয়, এটা পুরো বিষয়টা একটা মানে গবেষণার বিষয়। তো আমরা আশা করতেছি যে আর কখনো গুম হবে না, হ্যাঁ। এবং এটা হয় নাই গত 18 মাস প্লাস 5 মাস, হয়তো প্রাইভেট লেভেলে হয়তো হইতে পারে, হ্যাঁ, হয়তো গুম করে হত্যা করা হয়েছে, এরকম হয়েছে হয়তো, বাট রাষ্ট্রীয় কর্তৃপক্ষ এ পর্যন্ত গুম করে নাই। এটা একটা ভালো খবর। মাহবুব কামাল ভাই, আমাদের শেষ করতে হবে, আমরা শেষ করি। জনাব আকবর হোসেন, জনাব মাহবুব কামাল, আপনার দুজনকে অনেক ধন্যবাদ, আপনারা এতক্ষণ সময় দিলেন। দর্শক, এই ছিল আজকের এখন প্রকাশে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।